নমস্কার, আমি অর্জুন। নয়েজ জোন প্রেজেন্ট নয়েজের গপ্পসপ্পর আজকের পডকাস্টে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মা কালী। হ্যাঁ, ঠিক। আমরা আগের দিন অনেক কিছু ছেড়ে এসেছি আমাদের অজানা তথ্য। তো সেইগুলোকে আজকে আমাদের গেস্ট আমাদেরকে জানাবেন। তো আজকে আমাদের সঙ্গে আমাদের গেস্ট হচ্ছেন সংলাপ চক্রবর্তী। সংলাপ, আজকে আগের দিন থেকে কন্টিনিউ করব। তো আমাকে আগের দিন তুমি যেখানে ছেড়ে গেছিলে সেখান থেকে আমার একটা প্রশ্নই মাথায় ঘুরঘুর করছে সেই রাত থেকে। তো কি না, মায়ের এত রূপ কেন? আগেই বলি, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাচন। এটা লিখে গেছেন কাজী নজরুল ইসলাম। ওকে। হুম তিনি বলে দিয়ে গেছেন, মানে কাজী নজরুল ইসলাম অ্যাকচুয়ালি মা কালীর খুব বড় সাধক ছিল। তিনি অনেক শ্যামা সঙ্গীত রচনা করেছেন, এটা আমার খুব একটা ফেভারিট শ্যামা সঙ্গীত। ওকে। তা কালীর এত রূপ কেন? আগেই বলেছি যে কালী স্বয়ং শক্তি। শক্তি নিজেকে বিভিন্নভাবে কিন্তু এই প্রকৃতিতে বিস্তার করে রেখেছে। যেমন দেখো, শক্তি বেগ, শক্তি বায়ু, হ্যাঁ, শক্তি তাপ, শক্তি প্রবাহ, শক্তির যে আরো কত কত রূপ আছে তা আমরা সবাই এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি। একদম একদম কিছুটা আন্দাজ করতে পারি, কিন্তু শক্তি তো সর্বত্রই বিস্তার করে আছে, আর সে সেরকম ভাবে আলাদা আলাদা রূপেও বিস্তার করে আছে। একদমই তাই। তুমি আরেকটা জিনিস ভেবে দেখো, আমাদের মায়ের কতগুলো রূপ। নিজের ঘরের মায়ের, আমার কাছে মা তো, একদম। বাবার কাছে বউ, হুম। মাসির কাছে আবার সে কিন্তু বোন, বোন, হ্যাঁ। দিদার কাছে মেয়ে, ঠাকুমার কাছে আবার সে বৌমা। একদম তাহলে এত কটা রূপ তো আমাদের ঘরের মাও মেনটেন করছেন। স্বাভাবিক। কিন্তু প্রত্যেকটা রূপের কিন্তু আলাদা আলাদা পারপাস, প্রত্যেকটা আইডেন্টিটির একটা আলাদা আলাদা পারপাস। নিশ্চয়ই বউয়ের পারপাস যেটা, সেটা মায়ের পারপাস নয়, না, একদম। সেটা বোনেরও নয়। তার সব কটা পারপাস কিন্তু আলাদা আলাদা, কিন্তু আমার মা কিন্তু আলাদা নয়। ওকে। কিন্তু মা নিজেকে এত কটা রূপে বিস্তার করে আছেন। আচ্ছা। আমাদের এই জগন্ময়ী মাতা মা কালী, সেও এরকমই। তার তো এত বড় সংসার, তাহলে তার এত রূপ থাকাটা কি খুব অস্বাভাবিক? না, তা অস্বাভাবিক না। তাহলে কিছু রূপের, মানে তুমি ধরো যে রূপগুলোর কথা বলছো সেই রূপের যেখানে তিনি, কিছু অংশ যদি আমরা হ্যাঁ, জানতে পারি। যেখানে যেখানে তিনি হচ্ছে শ্মশানে বসে আছেন, সেখানে তিনি শ্মশান কালী। ওকে। হ্যাঁ, যেখানে তিনি ডাকাতদের আরাধিতা, হ্যাঁ, সেখানে আবার তিনি ডাকাত কালী হয়ে যাচ্ছেন। যেখানে যেরকম আবার। আচ্ছা, ডাকাত কালী বলতে আমার মনে পড়লো, মানে একটু আউট অফ দ্য বক্স যাচ্ছি আমি। ডাকাত কালী, মা কালী তো ধরো সবসময় সত্যের পথে, এবং এবং ডাকাতি তো নিশ্চয়ই ধরো সত্যর পথ নয়। তো সেই পথে মা কালীর মাহাত্ম্য। দেখো, আগে আমি বলি ডাকাত কারা। কারা? ডাকাত হচ্ছে, এই কথা দুটোকে একটু ভাঙো। প্রথমেই আমরা না মানে নেগেটিভটাকে ধরে নিই যে ডাকাত মানেই খারাপ। হুম। কখনোই আমি ডাকাতিটাকে মানে সমর্থন করছি না আজকের যুগে দাঁড়িয়ে। তাহলে ডাকাতিটা এলো কোথা থেকে? ডাকাতি কথাটা এসছে ডাক আর আত। আত মানে হচ্ছে আতঙ্ক। আচ্ছা। যাদের ডাক শুনলে আতকে ওঠে মানুষ, আতঙ্কিত হয়ে যায়। এটার একটা অনেকটা একটু মানে আমি ব্রিফলি বলছি স্টোরিটা, এটা অনেক ভাস্ট একটা স্টোরি আছে। আমরা সব থেকে প্রমিনেন্ট ফিগার ডাকাতদের মধ্যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রঘু ডাকাত। হুম। ছোট্টবেলা থেকে শুনে আসছি রঘু 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 ডাকাত। ওনাকেও তো মা কালীর পুজো করতে দেখা গেছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ নিজেও রঘু ডাকাতকে নিয়ে লিখে গেছেন। আচ্ছা। মানে রঘু ডাকাত একটা কিংবদন্তি। হ্যাঁ, তার ডাকাতি, এই যে যে সে যে হচ্ছে ডাকাত হচ্ছে, এটা শুরু কোথা থেকে হচ্ছে বলতো? ব্রিটিশরা সেই একটা নীল চাষের ব্যাপার আমরা ইতিহাসে পড়েছিলাম, জোর করে নীল চাষ করাতো। তা এই রঘুর বাবা ছিল একজন কৃষক। আচ্ছা। তার জমিতে জোর করে হচ্ছে এই ব্রিটিশরা আর হচ্ছে জমিদাররা নীল চাষ করাতে চায়। আচ্ছা। রঘুর বাবা সেটা করতে চায়নি। তা তার পরিণাম কি হয়েছিল না, রঘুর বাবাকে পুরো ঘোড়ার সঙ্গে বেঁধে রঘুর সামনে টেনে হিজড়ে নিয়ে গেছে, আর সেখানেই সে মৃত্যুবরণ করে। এই জিনিসটা না রঘুর মধ্যে, রঘুর চোখ সব সময় এটা ঘুরতে থাকতো যে প্রতিশোধের আগুনে ও জ্বলতো। ও কি করলো, একটা ইয়াং ছেলে তো, আশেপাশে যত ইয়াং আর একটু সুঠাম ছেলে থাকতো, সবাইকে মিলে কালেক্ট করলো। বলছে না, এইটাকে হচ্ছে চলতে দেওয়া যায় না, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তো সেটার জন্য তো একটা সেফ জায়গা চাই, নাহলে জমিদারদের লোকরা এসে মারবে, পুলিশ এসে মারবে, তখন তো ব্রিটিশ রাজ, ব্রিটিশদের পুলিশ ধরে নিয়ে যাবে। ও বেস্ট অপশন যেটা পেলো সেটা হচ্ছে জঙ্গল। আর এই রঘু ছিলেন একেবারে কালীভক্ত। আচ্ছা। তা এই যে যে ব্রিটিশ রাজ আর হচ্ছে তোমার এই জমিদার প্রথা, এইটার বিরুদ্ধে রুখে দাঁড়ালো হচ্ছে রঘু প্রথম। বিভিন্ন রকম ভাবে কি করতে বলতো, ওর যেটা মানে মেন প্ল্যান ছিল
যত রাজ্যের ধনী লোক, মানে যারা ধরো জমিদার, বিভিন্নভাবে মানুষের উপর অত্যাচার করছে, হুম। তাদের ঘরে গিয়ে লুট করবে, হুম। গরিবের মধ্যে বিলিয়ে দেবে। ওকে। এই রকমও দেখা গেছে যে রঘু লুটের ধন দিয়ে ওই যা যা লুট করে নিয়ে এসছে সেগুলো দিয়ে একটা গরিব মেয়ের বিয়ে দিচ্ছে। এবার তুমি বলো এটা খারাপ কোথা থেকে হলো? না, খারাপ না এবার actually। আজকে যেটা হয়েছে দেখো, সেই পারপাসটা তো হারিয়ে গেছে। হুম। সেই পারপাসটা হারিয়ে গেছে। এখন শুধু ডাকাতি বলতে বুঝি আমরা লুট করা, যাকে পারছে ইনোসেন্ট একটা মানুষ, গরিব মানুষকে পেলে সেটাকেও লুট করা। এক্স্যাক্টলি, আমি সেটার সঙ্গে লিঙ্ক করতে চাইছি যে মা কালীর সঙ্গে এই রকম মানুষদের লিঙ্ক কিভাবে। ওই এটাই বললাম, প্রথমে লিঙ্কটা কিভাবে হয়েছিল। হুম। এখন যারা কেউ যদি ভেবে থাকে আমি একটা ইনোসেন্ট লোককে মারবো আর মা আমাকে রক্ষা করবে, এই তো মানে বোকার মতো জিনিস। মা কি রক্ষা করে? তাহলে হচ্ছে পুলিশরা এত এত ডাকাত ধরছে কি করে যদি মা সেটা তাদেরকে রক্ষা করে? এইখান থেকেই এখন দেখবে সবকটা হচ্ছে এই যে আমাদের বেঙ্গল প্রভিন্সের মধ্যে থানাতেও কিন্তু কালী পুজো হয়। ওকে, এটার কারণ? ডাকাতরা কালী পুজো করে ডাকাতি করতে যায়, পুলিশরা কালী পুজো করে ডাকাতদের ধরতে যায়। ওকে ওকে, মানে ব্যাপারটা ব্যালেন্স হলো আর কি। ব্যালেন্স হলো। রাবণ যখন যেরকম মানে মায়ের পুজো করে রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, হুম। রামও সেখানে ওই একটা চোখ দিয়ে মাকে সন্তুষ্ট করে, যেটা আমরা স্টোরি শুনেছি, হ্যাঁ, একটা নীলপদ্ম কম পড়েছে বলে একটা চোখ দিয়ে মাকে তুষ্ট করলেন, তারপর রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। তো এইটাই হচ্ছে ব্যাপার, পুলিশদের এই থানায় থানায় যে কালী পুজো করার যে একটা উৎসাহ এখান থেকেই এসছে। তারাও তো কোনো না কোনো ভাবে একটা সাপোর্ট সিস্টেম চায় যে মা আমাকে রক্ষা করবে। ওকে। তা ডাকাতদের যদি এতই মা রক্ষা করতেন, মানে আজকালকার যুগে যাদেরকে আমরা ডাকাত মনে করছি, তাহলে পুলিশরা এত ডাকাত ধরছে কি করে? ধরছে কি করে, রাইট। আজকে তো প্রায় ডাকাতি একেবারে শেষের দিকে, তলানিতে চলে গেছে। খুব মানে গ্রাম বাংলার ভীষণ ইন্টেরিয়ার জায়গা এটা হয়। হুম। আহ, মা তাদেরকে হেল্প করেন না, মা পুলিশদেরই হেল্প করেন। মা সত্যেরই, মা সত্যি। কিন্তু তিনি সবার মা, এটাও ভাবতে হবে। সেটা তো সত্যি। এবারে ধরো পুজো অর্চনা করতে হয়, মাকে ডাকতে গেলে তো পূজা অর্চনা করতে হয়। হুম। তো সেই পূজা অর্চনা করতে গেলে তো আচার, আমরা বিভিন্ন রকমের আচারের মধ্যে দিয়ে সেই পূজা অর্চনা করি। তাহলে এই আচারের গুরুত্বটা কি? দেখো, আচারটা না শুরুতে খুব গুরুত্ববান। এর গুরুত্বটা আছে শুরুর মানে দিকে। কি এটা কি আস্তে আস্তে শেষ হয়ে যায়? হ্যাঁ, আস্তে আস্তে শেষ হয়ে যায় আচারটা। Okay. আচার বিচার সবকিছুই আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আমি একটু উদাহরণ দিয়ে তোমাকে sure, বোঝাই। sure. তোমার গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড না, আমি বিবাহিত। ও, তুমি বিবাহিত? আচ্ছা। বউয়ের সঙ্গে যখন প্রথম দেখা করতে গেছিলে, যখন তুমি অবিবাহিত ছিলে, যখন ওর সঙ্গে প্রথম দেখা করতে গেছিলে, তখন তুমি একটু তো সেজেগুজে গেছিলে, একটু ভালো একটু জামা পরে গেছিলে, হ্যাঁ, একটু চুলটা একটু ভালো করে আঁচড়িয়ে গেছিলে, একটু ভালো একটু টিও মেখে গেছিলে, চুলে জেল লাগিয়েছিলে। না, আমি মেবি মনে পড়ছে না এখন। হ্যাঁ, কিন্তু নিজেকে একটু প্রেজেন্ট করেই তুমি গেছিলে, হ্যাঁ, যে ওর কাছে যেন আমি প্রেজেন্টেবল হই। কখনো কিন্তু এটার মানে এই নয় যে তুমি নিজেকে ফেক রিপ্রেজেন্ট করছো ওর সামনে, না। না। তুমি এই কারণে একটু সেজে গুজে গেছিলে। এই সাজা গোজা বা একটু রেডি হয়ে যাওয়া, এটাও তো একটা আচার বিচার নাকি? ফর্মালিটি তো। হ্যাঁ, ফর্মালিটি। কেন গেছিলে এটা? যে ও যেন বোঝে যে তুমি ওকে ইম্পর্টেন্স দিচ্ছ। ওকে। এটাই তো মেন পারপাস ছিল। আর তো কোনো অন্য কোনো পারপাস নিশ্চয়ই ছিল না। না। হ্যাঁ, তা দেখো, আবার এরপর তুমি দেখো যে তখন কিন্তু সেজে গুজে গেছিলে, কিন্তু তোমার বিয়ে হয়ে গেছে, এখন বারমুন্ডা পরে ওর সামনে যাও, লুঙ্গি পরে যাও, লুঙ্গি পরে হয়তো যাও না, হ্যাঁ, বারমুন্ডা পরে যাও, এখন কোথায় গেছে তোমার এই আচার বিচার? তাহলে কি করে চলে গেল তোমার আচার বিচারটা? মানে হৃদয়ের টানটা যেখানে আছে না, সেখানে ওই আচার বিচারটা একেবারে ওই ফর্মালিটি গুলো নেমে নেমে যায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রেও কিন্তু সেরকমই। হ্যাঁ, এই আধ্যাত্মিকতা, এবার তুমি যদি ডিরেক্ট আধ্যাত্মিকতায় যাও, তাহলে সেখানেও তো একটা লম্বা আচার বিচারের লাইন আছে। না, ওই প্রথম দিকটা আমি ওটাই বলছি, যে যখনই তুমি ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হবে তোমার আচার বিচার প্রয়োজন হবে। তুমি প্রথম তার সামনে যাচ্ছ, প্রথম তাকে তুমি ক্যাজুয়ালি যেতে পারো না, না, একেবারেই যেতে পারো না, সেটাতে তুমি অ্যাকসেপ্টেড হবে না। না, না। তা সেইখানে আমরা কিছু রেস্ট্রিকশনস, কিছু নিয়মের মধ্যে নিজেকে আবদ্ধ রাখি। যখন ওই আত্মার সংযোগটা হয়ে গেল না, তখন দেখবে আচার বিচারের ইম্পর্টেন্স একেবারে কমে কমে আসছে। আর আধ্যাত্মিকতা কি? আধ্যাত্মিকতা হচ্ছে একটা মানুষ, প্রত্যেকটা মানুষ, তার মধ্যে না একটা আমিত্ববোধ থাকে। আমিত্ববোধ। একটা আমিত্ববোধ থাকে। এই আমিত্ববোধ থেকে উত্তীর্ণ হতে 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 সে যখন আত্মবোধে পৌঁছায়, এই যে যে পৌঁছাচ্ছে, এই যে যে জার্নিটা, সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা। আমাকে এই দুটো ওয়ার্ডই আমার কাছে বা আমার অডিয়েন্সের কাছে খুব টাফ যদি হয়। ধরো আমিত্ববোধ, আমিত্ববোধ না, আরেকটা কিছু বললে, আত্মবোধ। আত্মবোধ। এই দুটো খুব ছোট কথা লাগছে শুনতে, কিন্তু খুব টাফ। মানে তুমি আমিত্ববোধ মানুষকে দুঃখ দেয়,
আত্মবোধ মানুষকে উন্মুক্ত করে, ওকে, আমিত্ববোধ বেঁধে রাখে, আত্মবোধ মুক্ত করে দেয়। একটা উদাহরণ দিয়ে যদি আমাকে দুটোকে সেপারেট করো। হ্যাঁ, আমি আমি আমাকে নিয়ে ভাবছি, এবার আমি বলতে আমি কি ভাবছি, শরীরটা, হুম আমি মানে আমি, আমার মন, হুম হ্যাঁ আমার বুদ্ধি, হুম হ্যাঁ বা আমি বলতে হচ্ছে আমি আমার শরীরটাকেও তো আমিই বলি, হুম কিন্তু শরীরটা কি এইটা হচ্ছে আমিত্ববোধ, কিন্তু শরীরটা কি আমার? শরীরটা আমার, আমি বলতে পারি কোন জিনিসটাকে আমি আমার বলতে পারি বলতো, যেটার উপর আমার পূর্ণ একটা কন্ট্রোল আছে। হুম শরীরের উপর আমার কন্ট্রোল আছে, মাথা চুল পড়ে যাচ্ছে, না। দুমদাম করে জ্বর আসছে, হ্যাঁ চোখের নিচে হচ্ছে অনেকের ডার্ক সার্কেলস আসছে, পিম্পলস হচ্ছে, আমার পারমিশন নিয়ে হচ্ছে? আমি চাইছি না যে আমার চুলগুলো সাদা হয়ে যাক, চুল না। পড়ে যাক, তার মানে কি চুল পড়া বন্ধ হয়ে গেল? তাহলে আমার পারমিশন নিয়ে কোনটা হচ্ছে, আমার ইচ্ছাতে কোনটা হচ্ছে? তো এটা আমার নয়, এইটা হচ্ছে আত্মবোধ। ওকে, আমার কোনো কিছুই নয়, তার ইচ্ছায় হচ্ছে, তাহলে পরমাত্মার ইচ্ছায় হচ্ছে সমস্ত কিছু। আমিত্ববোধকে কাটিয়ে গিয়ে তারপরে আত্মবোধ আসে। তারপরে আত্মবোধ। আমিত্ববোধ না সব জায়গাতে দুঃখই দেয় শুধু। এই আমার ওটা, আমার ওটা, কতদিন বলো তো ওটা তোমার? স্বাভাবিক। কতদিন ওটা তোমার? এই যে যে বোধটায় উত্তীর্ণ হচ্ছ, এইটা হচ্ছে আত্মবোধ। কোনো জিনিস আমার নয় বা আমি শুধুমাত্র আত্মা, এটাই হচ্ছে আত্মবোধ। ওকে, নিজেকে তুমি যতক্ষণ শরীর মনে করবে, মন মনে করবে, ততক্ষণ কিন্তু ওটা আমিত্ববোধ। আচ্ছা, আমার এই ভালো লাগা, আমার এই ভালোবাসা কদিনের জন্য, কিন্তু তুমি যদি এইটা ভাবো হুম যে আমার আত্মা কিন্তু বিনাশ হবে না, তাই আমার ভালোবাসা ভালো লাগা এটাও তো ক্ষণিকের। একটা মানুষকেই মানুষের মানে একটা পার্টিকুলার টাইমের জন্য ভালো লাগে, তারপর আর ভালো স্বাভাবিক। লাগে না। হ্যাঁ, মাঝে মধ্যে বিরক্ত চলে আসে। একদম হ্যাঁ, সবারই তাই, সবার ক্ষেত্রে তাই এটা হয়তো। একটা মানুষকে স্বাভাবিক। সেই আমার একটা হচ্ছে ক্লাস টিচারকে আমি আগে যেরকম ভালোবাসতাম, আমার মধ্যে এখনো তার প্রতি সেরকম ভালোবাসা আছে, রেসপেক্ট আছে, রেসপেক্ট আছে, রেসপেক্ট আছে, মানে কিন্তু তার ওই সঙ্গে টাচে থাকাকালীন যে হ্যাঁ ব্যাপারটা যে এটা ছিল ব্যাপারটা সেটা ছিল নেই। সেটা তো নেই। তাহলে সবকিছুই তো টেম্পোরারি। এই যে যে আমাদের যে ধারণাটা না, এই যে যে বোধটা, সেইটা হচ্ছে আত্মবোধ। এবার এইটার যে জার্নিটা, আমিত্ব থেকে আত্ম যাওয়া, আমিত্ব কথাটা না খুব মানে একটা ন্যারো। কনজাস্টেড। হ্যাঁ, আত্মবোধ প্রচন্ড ওপেন, এটা অনেক বড়। ওকে, তাহলে আধ্যাত্মিকতা কি এটা কি বলছে যে আমিত্ববোধ থেকে আত্মবোধের একদম। জার্নিটাকে হ্যাঁ, আধ্যাত্মিকতা? এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা। মানুষ আজকালকার দিনে কি হচ্ছে বলতো, রিচুয়ালিস্টিক বেশি হয়ে যাচ্ছে। ওই শিবের মাথায় এরকম ভাবে জল ঢালবো না, ওই রকম ভাবে জল ঢালবো, শিবের মাথায় পারলে 7টা নদীর জল এসে ঢালবো, এইগুলো হচ্ছে রিচুয়ালিস্টিক। কিন্তু যেই আমি শিবকে উপলব্ধি করব, আমি তো আমার চোখের জল দিয়েও শিবকে স্নান করাতে পারি। আচ্ছা, ধরো এখন তো রিচুয়ালস নিয়ে কথা হচ্ছে, তো আমরা এরকম ছোট থেকে আমি আমি স্পেসিফিক্যালি অনেকবার দেখেছি যে ঘরে পুজো হচ্ছে, তো মা কাকিমা এরা যারা আছেন বা মাসি যারা রয়েছেন তারা বলতেন যে কোনো আচার বিচারে যদি কোনো ত্রুটি হয় সেই ত্রুটির জন্য মা কালী রাগ করতে পারেন, বা যে পুজোই হচ্ছে সেই পুজোর ভগবান রাগ করতে পারেন। হ্যাঁ, এই ব্যাপারটা কিরকম একটু বলো তো। হ্যাঁ, মানে মা কালীর তো আর খেয়ে দেয়ে কাজ নেই। উনি এরকম ভাবে আসনে বসে আছে, এরকম ভাবে তাকিয়ে দেখছে কখনো একটা ভুল করবে, আমি ওকে দেবো মানে একটা তাহলে এটা কি পুরোটাই কুসংস্কার? মানে হচ্ছে মা কালীকে তো আমরা দেবী বলছি, এটা তার দেবীত্ব হয় কোনোদিনও? স্বাভাবিক। সেও তো বসে আছে তোমার কাছ থেকে পুজো নেওয়ার জন্য। তুমি যেমন তাকে পুজো করার জন্য বসে আছো, হুম, সে যেমন তোমার কাছে প্রিয়, তুমি তার কাছে প্রিয় নও। তাহলে সে তাহলে এরকম ভাবে খুঁত ধরবে, ও মা ও ওইটার থেকে ওইটা করলো, তো চলো ওর হচ্ছে লাইফটাকে আমি পুরো হেল্প করে দিই। এটা তার দেবীত্ব? তো না, হতে পারে এটা কখনো? তাহলে তো ধরো এরকম আমরা অনেক জায়গায় এরকম শুনেছি যে এরকম অঘটন প্রচুর ঘটেছে, বা এখনো পর্যন্ত এখনকার দিনে যে ভর আসে, হুম, ঠিক আছে, এই যে ভর আসে এইটাও নাকি শুনেছি পুজোর কোনো আচার বিচারের ত্রুটির প্রকোপ নাকি। হ্যাঁ, এরকম হিসেবেও শুনেছি যে হয়তো কোনো আচার বিচারে গন্ডগোল হয়েছিল, বা এরকম শুনেছি যে অশৌচ কাপড়ে মন্দিরে উঠে গেছিল, তারপরে ভর চলে এসছে, এরকমই শুনেছি। ভরটা মানে মেনলি কি বলে, ওই মা ঢুকে গেছে ঘরে তার ভিতরে, এটাকে এটাই তো ভর বলে। তোমরা হ্যাঁ, তো মানে এটাই সেরকমই শুনেছি। মা কালী একেবারে ডাইরেক্ট এন্ট্রি মেরে দিয়েছে ওর শরীরের ভিতরে, এটাই তো ভর। আম, ওরকমই তো বোঝানো তো হয়। এরকমই বোঝানো হয়। মানে যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড নিজের এরকম ভাবে গর্ভে ধারণ করে আছে, সে নাকি ঢুকে গেছে একটা মানুষের ভিতরে। তাহলে এই ঘটনাটা ঘটে কি করে? কোনো ঘটনাই নয়, এটা হচ্ছে একটা নাটক, স্রেফ নাটক, ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়। মা ঢুকে যাবে আচ্ছা, যদি ঢোকারই হতো বামা খেপার শরীরে ঢুকলো না? হ্যাঁ, পয়েন্ট।
রামকৃষ্ণ শরীরে ঢুকলো না, মানে ওনাদের শরীরটা খুব অপবিত্র শরীর ছিল তাই ঢোকেননি। এই পাড়ার ঝিন্টু রিন্টু হিন্টু এদের বডিতে পুরো একেবারে ঢুকে যায়। এটা আর ভালো ছিল। আর যাদের বডিতে ঢোকে দেখবে মানে তারা কিন্তু একটু ইলিটারেট টাইপের হয়। ন্যাচারাল মানে কিছু থাকে না তার সেই মোমেন্টে। ইলিটারেট টাইপের হয়, ওই চুলমুল খুলে দিল, একটা পার্টিকুলার টাইম আছে যখন ওই বেধাক্কা ঢাক ঢোল এইসব হচ্ছে পেটায় মানুষ, ওই তখনই এরকম চুলটাও আবার নিজেদের মানে ওরকম ভাবেই হয়তো সেট করা থাকে, খুলে যায় দেখবে, দিয়ে এবারে বিন্দাস ঘাট ঠাট নাচানো, জিমন্যাস্টিক দেখানো, এগুলো হয় সব। হ্যাঁ, তারপর অমুককে তমুক, তমুককে হচ্ছে অমুক। হ্যাঁ, এবার যদি সত্যি মা ঢুকে যায়, তাহলে একটু আমি তখন গিয়ে জিজ্ঞাসা করবো, একটু আদ্যা স্তোত্রমটা একটু বলো তোমার। মায়ের স্তোত্রম তো, মা তো জানবে, মা জানবে তো, গোটা চণ্ডীপাঠটা তাহলে একটু পড়ে শোনাও তোমার। তখনই দেখবে খোঁজে যাবে ভরমর কোথায় উড়ে চলে গেছে। এটা ভালো ছিল। হ্যাঁ, তখনই দেখবে ওর ভরভর পুরো ঘুচে গেছে। তাহলে আরে বাবা, তাহলে তো তোমার সব জানা উচিত, মা তো সব জানে, স্বাভাবিক, সব ভাষা জানে মা, না তুমি বলতে চাইছো জার্মান ফ্রেঞ্চ সব জানে। এটা তোমার কথা অনুযায়ী এটা মানে ভর কনসেপ্টটা পুরো নাটক, পুরোপুরি নাটক। হ্যাঁ, যেটা হয় কি হয় দেখো, হচ্ছে অনেক উচ্চকোটির সাধক কিন্তু ভাবস্থ হন, তাদের মধ্যে ভাব আসে, কিন্তু এই রকমই নাটক করতে যায় না। রামকৃষ্ণর মধ্যে হয়েছিল, ওই তুমি দেখো ওই 1 জানুয়ারি আমরা যেটাকে বলি কল্পতরু দিবস, 1 জানুয়ারি তো বলি বোধহয়, হ্যাঁ কল্পতরু দিবস। আচ্ছা, তা উনি তখন কি করেছিলেন, ওই একটু মানে উঠে না, ওনার মধ্যে একটা ভাব এসেছিল, তখন উনি সবাইকে বলেছিল তোমাদের চৈতন্য হোক, এইটা ছিল তার ভাব। ওকে, হ্যাঁ, উনি একটা অন্য একটা ডাইনামিকে চলে গেছিলেন। আচ্ছা, এই যখন ভাব চলে এসেছিল গেছিলেন, মানে ওনার ভর না, এটা ভর না, এটা ভর না 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 না, একদমই না। ওই ভর কথা মানে কথাটাই হচ্ছে একটা প্রথম কথা ফেক কথা। ওকে, ভর এটা তুমি কোনো ডিকশনারিতে আমাকে খুঁজে দেখাতে পারবে ভর মানে কি? আমি খুঁজিনি কোনোদিনও, এবার চেষ্টা করবো, এটা তুমি একটা বললে fake এবারে কথা, চেষ্টা করবো। ভর আমিও খুঁজিনি, মানে ইম্পর্টেন্ট নয় এটা। হুম, ভর এই কথাটাই হচ্ছে একটা ফেক কথা। আচ্ছা। অমুক দেবী নাকি ঢুকে গেছে, কালীই ঢোকে দেখি, সরস্বতী ঢোকে না, লক্ষ্মী ঢোকে না, আমি আমি এমন কার্তিক একটা গণেশও ঢোকে না। আমি এমন একটা কোশ্চেন করেছি সংলাপকে, সংলাপ প্রচন্ড ব্যাপারটা থেকে ছোট ছিটকে গেছে। আমি এবারে এইখান থেকে বার করে নিয়ে আসার জন্য এবার ম্যাটারটাকে মাইল্ড করছি, দাঁড়াও, ওইটা আমি কোশ্চেন পাল্টে দিচ্ছি। আমি ভর নিয়ে এখন আর কোনো প্রশ্ন তোমাকে করছি না এই মোমেন্টে। শুনলে না নিজেকে ঠিক রাখা যায় না, জানো তো। আচ্ছা, মানে না ঠিক আছে, সরি, নিজেকে মানে ঠিক রাখা যায় না, মানে এত বেশি নাটক আর ধর্মকে বিক্রি করার একটা এত বেশি প্রবণতা, এটাকে মানে মেনে নেওয়া যায় না কোনোভাবে। আমি তো যে বলি তো যে কারো যদি ভয় পড়ে বের করে দিন তাকে। আচ্ছা, এক পক্ষে তো তোমরা ধরো যারা এইটা করছেন তারা তাহলে হিসাব মতন তো একটা পাপ তার কাছে। তাতে পাপ তো বটেই, তাদের ওই পাপ বলেই তো তারা ইলিটারেট। পুণ্যবান হলে তারা illiterate। তুমি দেখবে কিরকম মানে একটা মানে পিএইচডি স্কলারের কোনোদিনও ভর পড়েছে, ডাক্তারবাবুর কোনোদিনও ভর পড়েছে কোনো? এমন তো নয় যে কোনো ডাক্তার কালী পুজো করে না বা কালীর সাধনা করে না আর পড়েছে, দেখেছো কোনোদিনও একটা ডাক্তারবাবু স্টেথোস্কোপ খুলে দিয়ে তার সে নাচতে আরম্ভ করলো? না আমার ঠিক মতো আছে, মা ঢুকে আপাতত গেছে। ভর সংলাপের কাছে থাক। এটা তো সংলাপ, ভর শুনলেই সংলাপ বললো যে সংলাপের একদম হ্যাঁ, ভালো একদম লাগে না, এই ভালো। ওয়ার্ডটাই নিতে পারে না। হ্যাঁ, আমি কোশ্চেনটাই পাল্টে দিচ্ছি, অন্য একটা কোশ্চেন করি তোমাকে। সেটা হচ্ছে শক্তির ক্ষেত্রে আমরা সবসময় নারীকেই কেন দেখি? শক্তির ক্ষেত্রে আমরা সবসময় নারীকেই কেন কেন দেখি? দেখি এক্স্যাক্টলি? কারণ দেখো, নারী কে বলতো, যে হচ্ছে মানে আমরা তো মানে মেনলি মাকে দেখি। হ্যাঁ, মাকে দেখি, স্ত্রীকে দেখি, যে ধারণ করতে পারবে সেই হচ্ছে আমাদের কাছে নারী। ওকে, যে ধারণ করে। হুম। তুমি প্রথম দিক থেকে যাও, শক্তির আধারই হচ্ছে নারী। নারীকে ছাড়া শক্তি বোঝা সম্ভব না। আমাদের কিন্তু মানে ভারতীয় যে একটা কালচার, সেখানে আমরা বলি নারী শক্তি। তুমি ওয়েস্টে চলে যাও, ওখানে আবার বলবে ম্যান পাওয়ার। ইভেন ভারতকেও মাতা বলা হয়। ভারতকেও মাতা বলা হয়। কেন? কারণ তিনি যে ধারণ করতে পারবেন সে হচ্ছে নারী। মাই তো ধারণ করে। একদমই তাই। বাবা হচ্ছে কিন্তু দেখো এই শরীরটা মানে বীজটা যেটা, সেটা কিন্তু হ্যাঁ, পালক না, যে বীজটা সেটা কিন্তু একটা পুরুষের কাছ থেকে আসে। এই যে শরীরটা এসছে কিন্তু একটা পুরুষের কাছ থেকে, যে সিমেন্টটা, যে শুক্রাণুটা, এটা তো দিচ্ছে একটা পুরুষ, সেটাকে ধারণটা করছে কি? মা। তার মানে ওই ধারণ করার পর যত রাজ্যের শক্তি মা ওটার মধ্যে ইনপুট করছে, তাই তো সেটা আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে যে ধারণ করছে সে হচ্ছে একটা নারী।
আবার তুমি দেখো বাচ্চাটা হচ্ছে ওরকম ভাবে ফুলে ফেপে বড় হলো মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে যখন বেরোলো তখনও কিন্তু একটা নারী তার মধ্যে ওই তাকে ফিডিংটা করাচ্ছে, তাই না? একদমই তাই। তাকে দুগ্ধপানটা কিন্তু ওই নারীটাই করাচ্ছে। ওইটা ছাড়া মানে হচ্ছে তার শরীরে তো কোনো নিউট্রিশন যাচ্ছে না। না। আর নিউট্রিশন ছাড়া তো সে বড় হবে না। হুম। তার মানে সেই শক্তিটা কে দিচ্ছে? আমাদের শরীরের মধ্যে যা কিছু শক্তি আমরা পাচ্ছি মায়ের কাছ থেকে, একটা নারীর কাছ থেকে। কারো যদি ওই জন্মাবার সময় যদি মা মারা যায়, গরুর দুধ খাওয়ানো হবে। হুম। হ্যাঁ? এখন অনেক রকমের বেবি প্রোডাক্ট বেরিয়েছে। মানে কোনো না কোনো তো মিল্ক থেকেই আসে হুম, হুম, প্রোডাক্টটা। হুম, এক্স্যাক্টলি। তো দুধটা কোত্থেকে আসে? দুধটা তো গরুই দিচ্ছে, ষাঁড় দিচ্ছে না তো। তাহলে ওই তো নারীত্বই তো একটা আসছে। হুম, হুম, হুম। তাই নারী সবসময় শক্তি। নারীকে বাদ দিয়ে কোনোদিনও শক্তি হয় না, নারীই শক্তি। তাই আমরা বলি নারী শক্তি, কিন্তু ওয়েস্টটা দেখো বলবে ম্যান পাওয়ার। আচ্ছা। ম্যান পাওয়ার বলে একটা শব্দ আছে না? হুম, ম্যানের হুম, সঙ্গে হুম। পাওয়ার মানে ম্যান মানে ক্ষমতাবান। আর আমরা বলি যে বাড়া একটা পুরুষকে ক্ষমতাবান বানাচ্ছে একটা নারী। মা খাওয়াচ্ছে। হ্যাঁ? এই নারীত্ব আর মাতৃত্ব যদিও এই হচ্ছে কথা দুটো তোমার সিমিলার মনে হতে পারে, নারীত্ব কি আর মাতৃত্ব কি দুটো কিন্তু আলাদা। দুটো আলাদা। যে হ্যাঁ, একদমই তাই। যে ধারণ করছে সে হচ্ছে তোমার নারী, কিন্তু যে পালন করছে সে হচ্ছে সে মা। মা। আচ্ছা। তাই পুরুষের কাছ থেকে আমরা এই মাসটা পাচ্ছি, যেটা হচ্ছে ওই শিব। হুম? ওকে। শিব হচ্ছে ওই বীজ, যেটা বলছি দেখো ওই যে শিবলিঙ্গটা আমরা বলি না, অনেকের একটা ভুল ধারণা আছে শিবলিঙ্গ মানে হচ্ছে শিবের কোনো একটা প্রাইভেট পার্ট। হুম। মোটেও লিঙ্গ মানে তা না। লিঙ্গ মানে হচ্ছে সিম্বল, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, এটার মানে কি, সিম্বলটা কি? তাহলে শিবলিঙ্গ মানে তো হচ্ছে শিবের সিম্বলটা কি? ওই যে একটা কার্ভ, শিবকে বলা হচ্ছে শাস্ত্রে বিশ্ব বীজং, বিশ্বের বীজ। এবার বীজ বলতে তোমার ফলের বীজ মাথায় আসছে, তুমি না, না। ফলের বীজ কেন, যে কোনো বীজই তুমি বলো ওই কার্ভটা কিন্তু থাকবে, শিবলিঙ্গর কার্ভটা কার্ভটা যেটা। থাকবে, রাইট। তার মানে কি, বীজের সিম্বল সেটা, শিবত্বের সিম্বল সেটা, পুরুষ বা এই মাস যেটাকে বলছি সেটার সিম্বল হচ্ছে ওই কার্ভটা। ওকে। কিন্তু ওই বীজটাকে ধারণটা করবে কে? নারী। নারী। তাই আমরা দেখো প্রকৃতিকেও কিন্তু মা বলছি। হুম, প্রকৃতিকে মা প্রকৃতি বলি। তো বীজ ধারণ করছে, তার জন্যই তো এত কিছু হচ্ছে। হুম। গাছটা যে হচ্ছে মানে আম গাছটা যে হবে, আমের বীজটা তো নয়, ঠিক আছে এলো একটা পুরুষের কাছ থেকে, ধারণটা করছে কি বীজটা? মাটি। মাটি। মাটি মা, প্রকৃতি মা, দেশ মা। কেন আমরা নারীত্বর সঙ্গে এটাকে হচ্ছে জুড়ছি, বোঝা গেল? হুম, একদম। এই কারণেই শক্তি নারী, শক্তি নারী। বুঝলাম। পুরুষ মানে হচ্ছে মাস। খুব সুন্দর করে বুঝিয়েছো এটা। এরপরেও ধরো মানে আমরা এরকম দেখি যে যারা সাধক আছেন মা কালীর, উম, এই যেমন বামা খ্যাপা বলতে পারো, বা রামকৃষ্ণদেব বলতে পারো, এনাদেরকে প্রথম থেকে দেখে এসেছি যে এনারা খুব মজায় থাকেন, খুব আনন্দে থাকেন। মানে এনাদের লাইফ নিয়ে কোনো চিন্তা নেই, ভয় নেই, ডর নেই, বা রাত বিরেত কোনো কিছু নিয়ে কোনো দেখিনি কিছু, কোনো বাউন্ডেশনস নেই লাইফে। কেন? কারণ ওই যে তারা আত্মবোধের অধিকারী, নিজস্বতাটাকে তো সে হারায়নি, হুম। সে একেবারে আত্মবোধে ডুবে আছে। তো তার এবার দেখো আনন্দে তুমি কখন থাকবে না, একটা তো কারণ থাকবে যার জন্য তুমি বলতে পারো যে তুমি আনন্দে আছো কেন। আমি তো তোমাকে কাউন্টার কোশ্চেনে জিজ্ঞেস করতে পারি হুম। যে তুমি আনন্দে নেই কেন। না, না, আমার বিভিন্ন আনন্দে রকমের নেই কেন সমস্যা। সেটার একটা কারণ থাকবে তো। এক্স্যাক্টলি। আমি নয় আমি ভয়ে আছি, হুম। হ্যাঁ নয় আমার একটা কোনো মেন্টাল প্রেসার আছে, এর জন্য আমি আনন্দে নেই। হুম। একদমই এবার তাই। যে পুরোপুরি একেবারে মায়ের উপর ডিপেন্ডেন্ট, যা হবে হবে, মা দেখে নেবে একেবারে পুরো। তো তার আর ওই ভয়ের কারণটাই বা কি থাকবে, লজ্জার কারণ, লজ্জাটাই এরা হচ্ছে ত্যাগ করেছিলেন। লজ্জাটা ত্যাগ করে দিয়েছিলেন, ভয়টা ত্যাগ করে দিয়েছিলেন, তো থাকলোটা কি আর বেঁচে, আনন্দটাই তো থাকলো। এরা তো ত্যাগী। তাহলে যখন এত কিছু ত্যাগ করে দিয়েছিলেন, তাহলে আনন্দটাই লিস্টে এলো না কেন? আনন্দটা তো ত্যাগ করবে না। আচ্ছা। না, তার তো কোনো স্পেসিফিক রিজন আছে ধরো। বাকি জিনিসগুলোকে যে ত্যাগ করে দিয়েছে তার জন্য আনন্দটা পড়ে আছে। আচ্ছা। আনন্দময়, তার গোটা শরীরটাই আনন্দময়, গোটা আত্মাটাই আনন্দময়। এটা একেবারে তুমি যখন হচ্ছে সেই বলে না যে মোক্ষ প্রাপ্ত হব, কেন করছে মানুষ? আনন্দের জন্যই তো করছে। এটাও তো মানুষ তো আনন্দের পিছনেই একেবারে দৌড়াচ্ছে। আনন্দটাকে কে ত্যাগ করবে? আনন্দকে তো ত্যাগ করা যায় না। এই বাকি জিনিসগুলোকে ত্যাগ করা যায়। ওগুলোকে ত্যাগ করে দিলে একেবারে পুরো ওই আনন্দটাই পড়ে থাকে। এই সাধকদের জীবনে ওই আনন্দটাই না পড়েছিল, জানো তো? এই আনন্দটা নিয়েই তারা কিন্তু বেঁচে ছিল। তাই মা গো আনন্দময়ী, নিরানন্দ। সুন্দর। আজকের পডকাস্ট আমাদের এখান পর্যন্তই।
কেমন লাগলো আজকের গল্প আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর এরকম পডকাস্ট আরও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।